আগামীতেই আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর একদম জোর কদমে কিন্তু একদম টোটালেই আমাদের সমস্ত স্টুডেন্টদের একদম সুন্দর করে একটা প্র্যাকটিস এবং শিক্ষার মধ্যে এই মুহূর্তে ডুবে থাকা উচিত, যাতে ভালো একটা পরীক্ষা নিয়ে আমরা উচ্চ মাধ্যমিক পাস হতে পারি। আমি সেই উদ্দেশ্যকে মাথায় রেখে তোমাদের গুটি কয়েক আজকের এই ক্লাসে 3 মার্কের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের যদি জানা থাকে নিশ্চয় পরীক্ষার হলে একটু হলেও তোমাদের কাজে আসবে। যেমন ধরো একটা প্রশ্ন, পি ইম্পাইজ, মানে প্রথমেই একটা প্রশ্ন যেটা বলছি আমি, প্রথমেই নট যে প্রশ্নটা মানে আর কি লেখা আছে বোর্ডে, সেই প্রশ্নটা আমি তোমাদের নিয়ে আমি আলোচনা করব। দেখো, প্রথমেই নট নিয়ে তারপরে লেখা আছে পি ডট কিউ, তারপরে ত্রিপুল বার, তারপরে ফার্স্ট ব্র্যাকেট নট পি ভেল নট কিউ। বাকি অংশটা আমি লিখিনি, এইটাই তোমরা লিখে নেবে। সত্য সারণীর সাহায্যে বচনাকারটির সত্য মূল্য নির্ণয় করো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, কেননা এখানে অনেকগুলো নোটের কাজ আছে। এই ক্ষেত্রে তুমি কিভাবে সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় করবে, এটা কিন্তু 3 মার্কের জন্য। এই রকমের প্রশ্ন থাকলে 3 মার্কের থাকবে। তো দেখে নাও, পি কমা কিউ, হ্যাঁ, এখানে কিউটা বড় হাতের আছে, তো তুমি সেটা কিন্তু ক্যাপিটাল লেটারেই লিখবে, পি কিউ। তারপরে কি আছে এখানে, নট পি নট কিউ, হ্যাঁ। তারপরে এখানে আছে পি ডট কিউ, তারপরে নটের কাজটা এখানে করে নাও, নট পি ডট কিউ। তারপরে তুমি এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নাও, নট পি ভেল নট কিউ। তারপরে পুরো প্রশ্নের কাজটা তুমি করে নাও, এখানে পি ডট কিউ ট্রিপল বার নট পি ভেল কিউ। একটা আন্ডারলাইন করে নাও। এই যে লাইনটা আছে এটা কিন্তু প্রথমে ভালো করে তোমরা সাজাবে। আমি বারবার বলছি, এটা সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয়। দুটো গ্রাহক আছে, পি কিউ হয়ে গেল। তারপরে কোনো গ্রাহকের আগে নট থাকলে নেব পি কিউ দুটোরই আগে আছে। তারপরে ফার্স্ট ব্যাক পি ব্যাকেট পি ডট কিউ, ঠিক আছে। তারপরে নটের কাজ করে নেব আবার, হ্যাঁ, নট পি ডট কিউ, ঠিক আছে। তারপরে আর একটা ফার্স্ট ব্যাকেট আছে, পি ভে নট পি ভেল নট কিউ, ঠিক আছে। তারপরে ত্রিপুল বার, মানে পুরো প্রশ্নটা। তাহলে এখানে গ্রাহক দুটো, তাহলে সারি কটা হবে, 4টা, টি টি এফ এফ। ক্লিয়ার? তুমি এরকম ঘর করে নেবে সুবিধার জন্য। তারপরে কি হবে, টি এফ টি এফ। পির বিপরীত হবে এফ এফ টি টি। কিউ এর বিপরীত হবে এফ টি এফ টি। পি ডট কিউ এর কাজ, টিতে টিতে টি, টিতে এফ এ এফ, এফ এ টিতে এফ, এফ এফ এ এফ। এখানে এটা যে অংশটা হয়েছে এটাও ফার্স্ট ব্র্যাকেটে আছে, তোমরা তার বিপরীতটা এখানে করে নেবে। টি আছে কি হবে, এফ, এফ আছে কি হবে, টি, টি আছে কি হবে, এফ, এফ আছে কি হবে, টি, এফ আছে, এখানেও টি হবে তোমাদের। টি আছে এফ, এফ আছে টি, এফ আছে টি, এফ আছে টি। এখানে আমরা কাজ করব নট পি ভেল নট কিউ এর, নট পি নট কিউ এর। দেখো ভেলের কাজ, এফ এফ এফ, এফ এ টিতে টি, টিতে এফ এ টি, টিতে টিতে টি। লাস্টে বেলায় আমরা কাজ করব ত্রিপুল বারের, এই দুটো পার্টকে নিয়ে ত্রিপুল বারের, এফ এফ এ টি, টিতে টিতে টি, টিতে টিতে টি, টিতে টিতে টি। লাস্টের সারিটা মূল যে বচনাকার সেটা তোমরা দেখতে পাচ্ছ, সব কয়টাই সারি কিন্তু সত্য হয়েছে। একবার কনফার্ম হয়ে যাবে, কোনো একটা জায়গায় যদি কোনো একটা সারিতে ভুল হয়ে যায় তাহলে পুরো প্রশ্ন তোমাদের কেটে যেতে পারে। ওই জন্য একদম মানে ভুল হয়ে যেতে পারে, তার জন্য দেখে নিতে হবে। টি টি এফ এফ টি এফ টি এফ, পি এর বিপরীত এফ এফ টি টি, কিউ এর বিপরীতে টি এফ এফ টি, টি এফ এফ টি, টিতে টিতে এই কাজটা, টিতে টিতে টি, টিতে এফ এফ, এফ এ টিতে
তোমার এফ, এফ 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 এফ, বিপরীতটা টি আছে এফ, এফ টি, এফ টি, এফ টি। তারপরে এখানে এই দুটো অংশ এফ এফ এফ, টি টি টি, তারপরে ত্রিপুল বারের কাজ এফ 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 টি, টিতে টিতে টি, টি টি টি, ব্যাস। তাহলে এই যে বচন আকারটার সত্য সারণী যে সত্য মূল্য নির্ণয় করো, তাহলে তুমি লিখবে এখানে বচন আকারটি ফল স্তম্ভের সব কয়টি সারি সত্য হওয়ায় বচন আকারটি শত সত্য। বাস এতটুকু লিখলেই তোমাদের মোটামুটি এটা কভার হয়ে যাবে। এরপরে তোমরা নেক্সট একটা কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা খুব এক ইম্পর্টেন্ট কোশ্চেন হবে তোমাদের। যেমন আপতিক বা পরতসাধ্য বচনাকার কাকে বলে? আপতিক বা পরতসাধ্য বচনাকার কাকে বলে? পরীক্ষাতে যদি প্রশ্ন থাকে, দ্বিতীয় নম্বর প্রশ্ন আজকের, আপতিক বা পরতসাধ্য বা পরতসাধ্য বচনাকার কাকে বলে? একটা উদাহরণ আমি লিখছি না, আমি বলছি, তোমরা এটা লিখে নেবে। যে বচনাকারের ফল স্তম্ভের কিছু সারি সত্য এবং কিছু সারি মিথ্যা হয়, সেই বচনাকারকে বলা হয় আপতিক বচনাকার। নিয়ে বলছে একটা উদাহরণ দাও। উদাহরণ, তাহলে আপতিক বচনাকারের উদাহরণগুলো তোমাদেরকে তো মাথায় রেখে দিতে হবে। যেমন ধরো, যেমন বলে তোমরা এখানে লিখবে পি ইম্পাইজ নট পি। ক্লিয়ার? এইটা উদাহরণ, এটাকে কিন্তু তোমাকে রেডি করে দিয়ে দিতে হবে, দেখাতে হবে। তাহলে এখানে পি কমা নট পি কমা পি ইম্পাইজ নট পি, এটা হয়ে গেল। তাহলে একটাই গ্রাহক আছে, টি আছে, হ্যাঁ, পি আছে, টি এফ, তারপরে কি হবে এফ টি, এফ টি, বিপরীত হবে টিতে এফে এফ, এফে টিতে টি। দেখছো লাস্টের যে সারি, যে ফলস্তম্ভ, একটা সত্য একটা সত্য একটা মিথ্যা হয়েছে। তাহলে নিঃসন্দেহে এটা আপতিক বচনাকার। তাহলে মোটামুটি এতটুকু করলেই তোমাদের কভার হয়ে যাবে। নেক্সট আর একটা কোশ্চেন আমি তোমাদের আলোচনা করছি। যেমন ধরো, এইরকমও পরীক্ষাতে তোমাদের প্রশ্ন থাকতে পারে, জজ বুলের মতে অসম বিরোধিতাকে বৈধ বলা যাবে না কেন? উদাহরণ দাও। যদি এরকম প্রশ্ন থাকে কি জজ বুলের মতে বা জর্জ বুল কেন অসম বিরোধিতাকে স্বীকার করেনি? তোমরা জানো কি সাবেকি যুক্তিবিজ্ঞানে বিরোধিতা চার প্রকার। একটা হলো বিপরীত বিরোধিতা, একটা অধীন বিপরীত বিরোধিতা, একটা অসম বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। আর অসম বিরোধিতা বলতে গেলে মানে প্রচলিত যুক্তিবিজ্ঞানে, হ্যাঁ, এ আর আই এর মধ্যে অসম বিরোধিতা হয়, আর ই আর ওর মধ্যে অসম বিরোধিতা হয়। মানে এ আর আই এর মধ্যে অসম হয়, ই আর ওর মধ্যে অসম বিরোধিতা হয়। মানে এ বচনের সত্যতা থেকে আই বচনের সত্যতা নিরূপণ করতে হয়, আর ই বচনের সত্যতা থেকে ও বচনের সত্যতা নিরূপণ করা হয়। কিন্তু আমি যেভাবে বলছি তোমরা এরকমভাবে লিখবে। কিন্তু জর্জ বুল তোমার বুলীয় ভাষ্যে সামান্য বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকার করেনি। কেননা সামান্য বচন থেকে বিশেষ বচন যদি অনুমান করা হয়, তাহলে সেই অনুমানটা তিনি মিথ্যা বা তার অস্তিত্ব নেই বলে তিনি মানে মেনে নিয়েছেন বা স্বীকার করেননি তিনি। ওই যেমন দেখো, এটা তুমি বুঝতে পারছো, এ সামান্য বচন, মানে সামান্য বচন থেকে বিশেষ বচনের সিদ্ধান্তকে তিনি অস্বীকার করেছেন। এই যে সামান্য বচন আর এটা বিশেষ বচন, এই জাতীয় অস্তিত্বকে তিনি অস্বীকার করেছেন। নিয়ে তারপরে তুমি লিখবে যেমন সকল মানুষই মরণশীল, একটা এ বচন করে দেবে, অতএব কোনো কোনো মানুষই মরণশীল, একটা আই বচন করে দেবে। এখানে লিখবে এখানে এ বচন সকল মানুষই মরণশীল থেকে কোনো কোনো মানুষই মরণশীল আই বচনের সিদ্ধান্ত করাই তোমার জর্জ বুল সামান্য বচন তথা সামান্য বচন থেকে মানে সামান্য বচন থেকে যে বিশেষ বচনের অনুমান করা হয়, তার জন্য তিনি অসম বিরোধিতার বুলীয় ভাষ্য স্বীকার করেননি বা অসম বিরোধিতাকে স্বীকার করেননি। এরপরে আরেকটা তোমাদের প্রশ্ন আছে, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, এইগুলো আমি অলরেডি অনেকটা করিয়েও দিয়েছি। সচিন ফুটবলার নয়, একটু ভালো করে শুনবে। এই বাক্যটির বুলীয় ভাষ্য লিখে ব্যাখ্যা করো। সচিন ফুটবলার নয়, এই বাক্যটির বুলীয় ভাষ্য কি? দেখো, তার আগে জানতে হবে কি সচিন ফুটবলার নয়, এটাকে তোমাকে বচন করতে হবে। কিন্তু সচিন যেহেতু নাম আছে, তার জন্য এটা একটা বিশিষ্ট বচন। আর বিশিষ্ট বচনের বুলীয় ভাষ্য এবং ভেঞ্চতর কিভাবে করতে হয়
অলরেডি প্লেলিস্টে গেলেই তোমরা কিন্তু দেখে নেবে, সেখানে থাম্বনেলে লেখাই আছে বিশিষ্ট বচনের ভেনচিত্র। তবুও আমি এটা তোমাদের বলে দিই, সচিন এখানে লেখা আছে সচিন তোমার ফুটবলার নয়, তাহলে তুমি এখানে কি লিখবে, কোনো ব্যক্তি যারা সচিনের সঙ্গে তাদাত্ম্যযুক্ত নয় ফুটবলার। জজবুল এরকম ভাবে করেছেন, ইনি আই বচন, তা এবং দিয়ে নিচে লিখবে কোনো ব্যক্তি যারা সচিনের সঙ্গে তাদাত্ম্যযুক্ত নয় ফুটবলার, একটা ই একটা ও বচন পড়বে, তার নিচে ই আর ওর বুলিয়ে ভাষ্য করে দুটো বৃত্ত করে দুবার চিত্রায়িত করে দেবে, একবার ছায়াবৃত্ত আর একবার ক্রস। মোটামুটি আজকের এই ক্লাসে আমি তোমাদের 4খানা 3 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। প্রিয় স্টুডেন্ট, তোমরা যদি চাও ভালো একটা রেজাল্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে, তা আজকের যে 4খানা প্রশ্ন আমি আলোচনা করলাম অতি অবশ্যই এই প্রশ্নর উত্তর সহ আমি আলোচনা করলাম, এগুলো একদম তোমরা রেডি করে নেবে। তো মোটামুটি ক্লাসটা আমাদের এখানেই মানে ছিল। আগামীতে নতুন কিছু আপডেট নিয়ে নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আশা ছেড়ে দাও।